বিশ্ব রাজনীতিতে আজকে নতুন মোড় বারবার করে পরিলক্ষিত হচ্ছে এবং সেটা কি যদি তোমাদের মধ্যে কেউ একটু জিওপলিটিক্যাল ইস্যু লাস্ট কয়েক মাস ধরে দেখো তাহলে বুঝতে পারবে। এবং এই যে বিশাল পরিবর্তন, প্রত্যেক মুহূর্তে একটা প্রতিহিংসার ছাপ, এর নাটের গুরুকে সেটা আর বলে দিতে হবে না, কারণ এখন একটা সদ্যজাত শিশুও বলে দিতে পারবে যে এই দোষ কাকে আরোপ করা যায়। এতদিন পর্যন্ত শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজেদের পকেট ভরার উদ্দেশ্যে আজকে যা কিছু করেছে সেটাকে মেনে নেওয়া গেছে। বাট আজকের পরিস্থিতি একটা অন্য রকমই। ভারত একটা গণতান্ত্রিক সার্বভৌমত্ব সম্পন্ন একটি দেশ, যে দেশ কখনো প্রতিহিংসার আগুনে জ্বলে না, যে দেশ সর্বদা আপোষ করে নিজেদেরকে শান্ত রেখে কি করে নিজের কোয়ালিটি ডেভেলপ করে বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা পজিশনে যাওয়া যায় সেই দিকে মূলত তার নজর রাখে। কিন্তু সেই দিকেই বারবার করে প্রতিহিংসা এবং আক্রমণ আনছে এই পাগলা বুড়ো ট্রাম্প। এই ট্রাম্প ডাইরেক্টলি ভারতকে হুমকি দিচ্ছে যে তুমি যদি আজকে অয়েল ইম্পোর্ট রাশিয়ার থেকে বন্ধ না করো, আপ টু 500% পর্যন্ত ট্যারিফ আমরা লাগাবো। রিসেন্টলি তার একটা অসাধারণ জবাব মুম্বাইতে বসবাসকারী যে সমস্ত আমাদের ইন্ডিয়ার নাগরিকরা রয়েছে তারা দিয়ে দিয়েছে। যখন টেসলা কোম্পানি মুম্বাইতে তার নিজের আধিপত্য বিস্তার করতে এসছে, সেই সময় দেশীয় গাড়ি কিনতে মুম্বাইয়ের নাগরিকেরা প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলেন। এবং এখানে আমেরিকা আবারও স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেছে যে ভারত কিন্তু মাথা ঝোঁকাবার জায়গায় নেই, কারণ ভারত আজকে প্রত্যেকটা মুহূর্তে তিলে তিলে নিজেকে বড় করেছে, নিজেকে সেই পজিশনে নিয়ে গেছে যেটাতে কেউ বলতে পারবে না যে আমার সাহায্যে আজকে এতটা উন্নত জায়গায় পৌঁছে গেছে। কারণ আজকে আমরা হলপ করে বলতে পারি গোটা আমেরিকায় যে সমস্ত বড় বড় মার্কেট রয়েছে সেই মার্কেট লিডার হিসাবে কিন্তু আর কেউ না, ভারতেরই প্রতিপক্ষ, ভারতেরই নাগরিক সেখানকার রিপ্রেজেন্টেটিভ হিসাবে বসে আছে। সেটা গুগল হোক, সেটা মাইক্রোসফট হোক, বা সেটা আমেরিকান আদার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক না কেন। তো কেবলমাত্র রাশিয়ার জন্য যে একটা প্রতিহিংসা পরায়ণ দেখা যাচ্ছে ট্রাম্পের মধ্যে, সেটা কি কেবলমাত্র রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ? না, প্রত্যেকটা মুহূর্তে ট্রাম্প দেখিয়েছে যে রাশিয়া কেবল নয়, রাশিয়ার সাথে সাথে আমি এখন নিজেদের পকেটে ভরাবার জন্য যা খুশি করতে পারি। সম্প্রতি কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে পর্যন্ত হাইজ্যাক করেছে এই অসভ্য বর্বর একটা রাষ্ট্রপতি। এবং সেটা কেবলমাত্র একটা হাইজ্যাক নয়, সেখানে প্রপারলি বলা যেতে পারে একটা জল জ্যান্ত ডাকাতি, তাও আবার সবাইকে জানিয়ে। যেটা কেবলমাত্র যে নিজের ভুল লুণ্ঠন করে নিজেদের আখের গোছাবো সেটা নয়, গোটা বিশ্বের কাছে একটা পরিস্থিতি এমন তৈরি করেছে যেখানে আজকে চীন যদি চায় তাহলে সেক্ষেত্রে তাইওয়ান অ্যাটাক করতেও দুবার ভাববে না।
কারণ সুপার পাওয়ার আজকে আমেরিকা যদি এটা করতে পারে লঙ্ঘন করে সমস্ত কিছু, তখন আমরাও করতে পারি। এরকম একটা কদর্যময় ঘৃণ্য দৃষ্টান্ত তৈরি করেছে এই পাগলা বুড়ো ট্রাম্প। কিভাবে ভেনেজুয়েলা অ্যাটাক হয়েছিল? আদৌ কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে? ভারত কতটা সেফ? ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে যেরকম ভাবে হাইজ্যাক করা হয়েছে, সেভাবে কি ভারতের প্রধানমন্ত্রীর ওপরেও কি কোনো রকম কোনো আঁচ আসতে পারে? সমস্ত জিনিসপত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। প্রত্যেককে বলবো অতি অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের যা যা মনে ডাউট রয়েছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভারত কতটা আজকে সেফ, ভারতের প্রধানমন্ত্রী আজকে 56 ইঞ্চি বুকের ছাতে নিয়ে কিভাবে এগিয়ে চলেছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেপে। প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কেন করবে সেটা বলে রাখি, তার কারণ হচ্ছে দেখো কিছুদিন আগে মাত্র 5 দিন আগে আমি তোমাদের জন্য ভারতের S-400 কে নিয়ে একটা বিশাল বড় ভিডিও করে দিয়েছি, এবং এখানে কেবলমাত্র S-400 নয়, এখানে টোটাল মিসাইল সিস্টেম কিভাবে কাজ করে প্রপারলি পুরো জিনিসটা আমি এখানে বলে দিয়েছি। অনেকে ভাবে যে মিসাইল সিস্টেম মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা বিশাল বড় চাপের জায়গা, তো এটা হয়তো আমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে, বাট কিচ্ছু না, খুব সহজ একটা জিনিস। যদি এই ভিডিওটা দেখে নাও 32 মিনিটের ভিডিওটা, তাহলে পুরোপুরি বুঝতে পারবে যে কিভাবে আলটিমেটলি মিসাইল কাজ করে। এবং তারই অ্যাডভান্স পার্ট আজকে আমরা পড়বো, ভেনেজুয়েলাতেও কি করে অ্যাটাক করেছিল আমেরিকা, তার কোন কোন কমান্ডো গিয়ে সেখানে অ্যাটাক করেছে, কিভাবে প্রপার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিয়েছে। শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে নয়, তোমার নেভাল ডিফেন্স সিস্টেমেও কিন্তু তারা প্রতিঘাত এনেছে। ভারত কতটা সেদিকে সেফ সেটাও আমি মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। তো সবার প্রথমে বলবো, এই যে পাগলা বুড়ো ট্রাম্প, এ এখন অঙ্গুলি নির্দেশ করছে ভারতবর্ষকে, কেবলমাত্র ভারতবর্ষ নয়, অলরেডি ভেনেজুয়েলা যিনি প্রেসিডেন্ট ছিলেন মাদুরাও হাইজ্যাক হয়ে গেছে, এবং এখন বর্তমানে কিন্তু গ্রিনল্যান্ডের ওপরেও কিন্তু চোখ পড়েছে। কেন? তার কারণ আজকে চায়না তার দাবদাবা দেখাচ্ছে একটা কারণের জন্য, যে তাদের কাছে রেয়ার আর্থ মিনারেল রয়েছে। এই প্রকৃতিতে যে 17টা রেয়ার আর্থ মিনারেল রয়েছে, যেটার মাধ্যমে সমস্ত ইলেকট্রনিক্স গুডস তৈরি করা যায়, সেগুলোতে চায়নার দাবদাবা আর সহ্য করতে পারছে না আমেরিকা। সে অনুমান করছে যে গ্রিনল্যান্ডে খোদাই করলে হয়তো রেয়ার আর্থ মিনারেল পাওয়া যেতে পারে, এবং সেই রেয়ার আর্থ মিনারেল দিয়ে আমরাও সুপার পাওয়ার ছিলাম, সুপার পাওয়ার থাকবো, এবং যেখানে প্রচুর পরিমাণ আমাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতি হবে, এবং ওভারঅল দিক থেকে আমরা অনেকটা বেটার পজিশনে চলে যাব। একবার ভেবে দেখো তো, আজকে যদি এই রেয়ার আর্থ মিনারেলের জন্য খোদাই শুরু হয়, তাহলে এই গোটা পৃথিবী কি আজকে বাঁচবে? আজকে প্রত্যেকটা মুহূর্তে যদি বরফ গলতে থাকে, যেটার জন্য প্রত্যেক মুহূর্তে বিভিন্ন রকম প্রোটোকল টোটাল বিশ্বের দরবারে এসছে, সেগুলো কি আর ঠিকঠাক থাকবে? সবই তো লঙ্ঘন হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা বোঝাবে কে? এই পাগলা বুড়োর যে মাথা এখন খারাপ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে। মূলত ইন্ডিয়া একটা সভারেন কান্ট্রি, মূলত কখনোই সে প্রতিঘাত আনুক তার পক্ষপাতী ইন্ডিয়া নয়, শান্তির দূত হিসাবে বিশ্বে পরিমণ্ডলে পরিলক্ষিত হয়েছে। কিন্তু দেশের আভ্যন্তরে কি করে ঢুকে দেশের সমস্ত জিনিসপত্রগুলোকে অকেজো করে দিতে হয়, সেটা কিন্তু খুব ভালো করে ট্রাম্প জানে। আর তার জন্যই কিছুদিন আগে যে চায়নার সঙ্গে মোদিজির একটা অসাধারণ ভাব তৈরি হয়েছে, রাশিয়ার সঙ্গে বরাবরই ছিল, সেগুলো বারবার করে তার টনক নাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র যে রাশিয়া এর মেন কারণ তা নয়, আজকে যখন গ্রিনল্যান্ডে অ্যাটাক করার চেষ্টা করছে,
টোটাল ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি ট্রাম্পের সাপোর্টে ছিল সবাই মিলে আস্তে আস্তে এই গ্রিনল্যান্ডে মোটে যেহেতু 57,000 মানে নাগরিক বসবাস করে, তার আশেপাশে টোটাল ডিফেন্স সিস্টেমকে মজবুত করছে যাতে আমেরিকা ডাইরেক্টলি অ্যাটাক না করতে পারে। এবার বক্তব্য হচ্ছে যদি ডাইরেক্টলি এবার আমেরিকা অ্যাটাক করে, অলরেডি যেটা বলে দিয়েছে ট্রাম্প, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে একটাই, যে আজকে শত্রুতা শুধুমাত্র ভারতের সঙ্গে নয়, শুধুমাত্র চায়নার সঙ্গে নয়, শুধুমাত্র রাশিয়ার সঙ্গে নয়, এবার এখন শত্রুতা ডাইরেক্টলি টোটাল ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে। তো এর আগে যতবার বিশ্বযুদ্ধ ঘটেছে সেখানে কেবলমাত্র দুটো জিনিস আমরা দেখেছি। এক, অর্থের প্রতি প্রচুর লোভ, যেটা এখন ট্রাম্প দেখাচ্ছে বারবার করে। তেল আমি গ্রহণ করব, সোনা আমি গ্রহণ করব, রেয়ার আর্থ মেটাল আমি গ্রহণ করব, এবং ওইখানে আমি মানে গ্রিনল্যান্ডে এমন একটা সি রুট তৈরি করবো যেখান থেকে প্রচুর পরিমাণ পোর্টের মাধ্যমে চারিদিকে রপ্তানি হবে, যেটার ট্যারিফও আমি বসাবো। আর দুই, এই ক্ষমতার অপব্যবহার করে গোটা বিশ্বের বুকে একটা দৃষ্টান্ত তৈরি করব, যেটার মাধ্যমে সবাই আমার দাদাগিরি মেনে নেবে। এক একটা জায়গা আমি দখল করব, খানিকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যেভাবে আমাদের ভারতে এই দাবদাবাটা দেখিয়েছিল ব্রিটিশ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এখন এই যে ইউনুস পাগলা, এই জিনিসটা বুঝতে পারছে না। বাংলাদেশের কিছু সজাগ নাগরিক রয়েছে যারা প্রকৃত অর্থে এই টোটাল এই বুড়োর চালাকি বুঝতে পেরে গেছে এবং তার উপর বেস করে বিভিন্ন রকম অ্যাকশন নেওয়া শুরু করেছে। কিন্তু এই যে এরই বরপ্রাপ্ত একটা পজিশনের লোক, যে মাথা তাকে সরিয়ে দিয়ে এখন আমার ওপর দাদা মাথায় হাত রেখেছে, তো সেক্ষেত্রে আমি এখন বিশাল কিছু নিজেকে মনে করব। আদতে এই বুড়োও কিছু বুঝতে পারছে না যে যদি আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘাঁটি হিসাবে বাংলাদেশকে ইউজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন বাংলাদেশটাই আর থাকবে না, কারণ তার আয়তন এতটুকুই। গোটা বিশ্ব যখন সেখানে দাপাদাপি শুরু করবে, সেখানে কিন্তু জিনিসটা অন্য জায়গায় পৌঁছে যাবে, এই দেশটার অস্তিত্বই থাকবে না। বাট এই পাগলা বুড়ো কি বুঝবে? এ তো একটা জিনিসই জানে যে আমি মূলত এখন ক্ষমতায় রয়েছি, নিজের দাদাগিরি দেখিয়ে নি, আমার যা টাকা ইনকাম হয়ে যাবে সেটা দিয়ে তো আমি চলেই যাবে, আমার উত্তরসূরি যা করবার বুঝে নেবে। এই হচ্ছে এখনকার মেন্টালিটি। তো মাদুরাও কি করে অ্যাটাক করেছিল আমেরিকা, সেটা আমি মূলত তোমাদের সামনে এখন তুলে ধরছি। দেখো, বেসিক্যালি এই যে ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলাতে অ্যাটাক হওয়ার পেছনে মূলত আমেরিকার তিনটে কারণ ছিল। সবার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এই অয়েল। কারণ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অয়েল রিজার্ভ কিন্তু এই ভেনেজুয়েলাতে রয়েছে, যেটা 303 বিলিয়ন ব্যারেল, যেটা খুব বেশি আগে কিন্তু আবিষ্কার হয়নি। আবিষ্কার হয়েছে খনন কার্যের মাধ্যমে 1922 সালে। এবং এখানকার যে ক্রুড অয়েল আছে, সেই ক্রুড অয়েলের যে বিশেষত্ব, সেটা হচ্ছে এটা অনেকটা ভারী এবং সাওয়ার টেস্টের, যার জন্য এটাকে রিফাইন করতে অনেকটা বেশি পরিমাণ খরচ হয়। বাট ক্রুড অয়েল ব্যবহার করা তো খরচ করেই নেব, তো সেক্ষেত্রে সেটার মাধ্যমে ডিজেল বা বিভিন্ন রকম ফুয়েল বা অ্যাসফাল্টের মতো বিভিন্ন রকম জ্বালানি তৈরি করা সক্ষম, যার দিকে নজর পড়ে আমেরিকার। শুধুমাত্র তাই নয়, লিথিয়ামের ভালো সম্ভার কিন্তু ভেনেজুয়েলাতে রয়েছে। শুধুমাত্র তাই নয়, গোল্ডের ভালো সম্ভার কিন্তু ভেনেজুয়েলাতে রয়েছে। তো আজকে সমস্ত কিছুই তার দাদাগিরির কাছে হার মানতে বাধ্য হয়েছে। তার কারণ আমরাই প্রত্যেক মুহূর্তে ডলারকে ট্রানজাকশনের মাধ্যমে বিশ্বের বাজারে বড় করে তুলেছি। আজকে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে সবাইকে সরিয়ে দিয়ে নিজেরা দেখাতে পারি যে আমরা আত্মনির্ভর ভারত, আমাদের সঙ্গে ট্রেড করতে গেলে আমাদের কারেন্সিতেই করতে হবে, ডলারে নয়। ডলারের দাম পড়বে এবং আস্তে আস্তে আমেরিকা বুঝতে পারবে যে কিভাবে
অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি এবং আমার দাদাগিরি শেষের পথে চলে আসছে। মাথা ব্যথার কারণ এই কারণে যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পপুলেটেড কান্ট্রি চায়না, এই ভেনেজুয়েলা থেকে 68% ক্রুড অয়েল ইম্পোর্ট করে থাকে। যেখানে ইউএসএ ক্রুড অয়েল পাওয়া যায়, বাট সেটা লাইট এবং সুইট প্রকৃতির, যেটা মূলত পেট্রোল তৈরি কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজকে হাইজ্যাক করে নিয়েছে আমেরিকা। শুধু তাই নয়, কতটা ঘৃণ্যময় কাজ করেছে ভেবে দেখো একবার। শুধু তো প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্টের যে ওয়াইফ সিলিয়া ফ্লোরেস, তাকেও তুলে নিয়ে গেছে এবং আজকে নিউ ইয়র্কের একটা জেলেতে তাকে বন্দি করে রেখে আমেরিকার একটা কোর্টেতে তাদের শুনানি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এই সেলিয়া ফ্লোরেসের গালে একটা কালো দাগ, অর্থাৎ শারীরিকভাবেও পর্যন্ত নির্যাতন করতে ছাড়েনি এই দুশ্চরিত্র ট্রাম্প। তাকে সবার প্রথমে ইউএসএস আইও জিমা এর মাধ্যমে কিউবাতে এবং তারপর নিউ ইয়র্কে নিয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, আজকে কোনো কিছুই না ভেতরে আভ্যন্তরে হতে পারে না যদি না ভেতরে মির্জাফর থাকে। আমাদের ভারতবর্ষ কি আজকে পরাধীন হতো যদি না আমাদের দেশের মধ্যে কিছু মির্জাফর থাকতো? ছিল বলেই তো আজকে আমাদের এখানকার গোপন জিনিস ফাঁস করেছিল। এই নিকোলাস মাদুরোর সঙ্গেও কিন্তু সেম জিনিসই হয়েছিল, কারণ তার যে কাছের উপসেনাপতি, সে সমস্ত কিছু তার ডিটেলস, সেটা তার ঘুমাবার সময় থেকে শুরু করে হোক, তার পছন্দের পেট থেকে শুরু করে হোক, সে কোথায় থাকে সেটা থেকে শুরু করে হোক, সে যে দরজাটা ইউজ করে সেই দরজাটা কত মোটা সেটা থেকে ইউজ করে হোক, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে যদি সে দৌড়ে যায় সেই পার্টিকুলার জায়গাতে কোন কোন জায়গাতে গিয়ে যেতে পারে সেই জিনিসপত্রগুলো পর্যন্ত এভিডেন্স দিতে ছাড়েনি এই উপসেনাপতি, যার ছদ্মনাম হচ্ছে কার্ডিনাল। এবং ট্রাম্প তাকে এইভাবে লোভ দেখেছিল, এই কার্ডিনাল তুমি নাম নিয়ে সমস্ত জিনিসপত্র আমাকে বলো এবং যার মাধ্যমে তোমাকে পরবর্তীকালে আমি আমেরিকাতে একটা অসাধারণ থাকার বাংলো দেব, আমি অসাধারণ চড়ার গাড়ি দেব, তোমাকে পাসপোর্ট দেব, ভিসা দেব এবং পরবর্তীকালে তোমার নিজস্ব নামে আমি তোমাকে সিটিজেনশিপ আমেরিকার দিয়ে দেব। এত বড় অপরচুনিটি বা এত বড় লোলুপ দৃষ্টি তার কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করতে পারেনি। সে দেশের সবচেয়ে বড় গাদ্দার হিসাবে চিহ্নিত হয়েছে আজকে কার্ডিনাল, এবং যার জন্য আজকে এই ঘৃণ্যময় দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। মূলত এই যে ট্রাম্প অ্যাটাক করেছে, এটাকে ট্রাম্প বলছে যে ড্রাগ ট্রাফিকিং এর জন্য এটা হয়েছে। কি বলছে ট্রাম্প? ট্রাম্প বলছে যে টোটাল বিশ্বের বাজারে এই যে ভেনেজুয়েলা রয়েছে, এই ভেনেজুয়েলা থেকে ইউএসএতে আমাদের ড্রাগ সাপ্লাই হতো, এবং সেই ড্রাগটা আর কিছুই না, সেই ড্রাগটার নাম হচ্ছে ফেন্টানিল। এই ফেন্টানিল হচ্ছে এমন একটা জিনিস যেটা চায়না থেকে একটা নির্দিষ্ট কেমিক্যাল ইম্পোর্ট করে ওরা তৈরি করত, যেটার মাধ্যমে আমাদের আমেরিকাতে টোটাল প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মরছে যেটা খেয়ে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে দেশের চল হচ্ছে একটা পিতা তার পুত্রের সঙ্গে বসে বিভিন্ন রকম মাদকদ্রব্য সেবন করে, ধূমপান করে, সেই দেশের প্রেসিডেন্ট কি করে এই সমস্ত কথাগুলো বলতে পারে? আর একটু যদি ভালো করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই ফেন্টানিল কিন্তু আর কেউ না, এটা তারই পাশে যে মেক্সিকো আছে, এই মেক্সিকো থেকে সরবরাহ হতো। ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে এটাই যে ডাইরেক্টলি কোনো দেশে যদি আজকে আঘাত আনতে হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে আমেরিকার কনস্টিটিউশনে এই জিনিসটা বলে দেওয়া আছে যে যদি আজকে কোথাও অ্যাটাক করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট নিজে সেই ডিসিশন নিতে পারবে না, সেখানে কংগ্রেসের একটা অ্যাপ্রুভাল লাগবে। কংগ্রেস বলতে আমাদের এখানকার পার্লামেন্ট, যেটা সেটা ইউএস এর পার্লামেন্টকে আমি বোঝাতে চাইছি সহজ ভাষায় বলতে গেলে। কিন্তু সেরকম কোনো কিছু ধার ধারেনি। এ তো নিজের আত্মভোলা লোক, একটা নিজের প্রফিট যেখানে হবে সেটা করতে ব্যস্ত সে।
এবং ট্রাম্পের কিছু লোকজন বলছে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের প্রবলেম ছিল, তার জন্য ট্রাম্প আজকে এই সমস্ত জিনিস করেছে। বক্তব্য হচ্ছে এটাই, একটা স্বাধীন দেশে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আজকে বিজেপি রয়েছে, আজকে তৃণমূল রয়েছে, আজকে অন্য কোনো পার্টি রয়েছে, যেই থাকুক না কেন, আমাদের দেশের মধ্যে যা কিছু হোক না কেন সেটা তো আমরা বুঝে নেব না, সেটা বাইরের লোক এসে কে জাজ করবে? আজকে যদি কথার কথা আমার বিজেপিকে ভালো লাগে না, কথার কথা আমার টিএমসিকে ভালো লাগে না, কিন্তু যখন বাইরের কোনো কান্ট্রি আজকে মোদিজিকে আহ্বান করছে, আমাদেরকে মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদী কিন্তু কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত নন, তিনি আমাদের ভারতবর্ষের একজন রিপ্রেজেন্টেটিভ। আজকে তাকে অপমান করা মানে হচ্ছে গোটা ভারতকে অপমান করা। আর সেই জায়গাতে ভারতবাসী হিসাবে আমাদের সব সময় রুখে দাঁড়ানো উচিত, যতই আমাদের ভেতরে আভ্যন্তরীণ গোলযোগ থাকুক না কেন। বাইরের লোক কি এসে আমাদেরকে বলবে? তো সেই জিনিসটাই আজকে এই মাদুরার সঙ্গেও হয়েছে। মূলত এদের চোখ কিন্তু ছিল অনেক দিন আগে থেকেই, 2025 আগস্ট থেকে এর প্রিপারেশন শুরু হয়ে গেছে। একদিকে কার্ডিনাল ইনফরমেশন দিচ্ছিল, আর একদিকে আমেরিকা সিআইএ অফিসারগুলোকে পাঠিয়ে দিয়েছিল ভেনেজুয়েলাতে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইনফরমেশনগুলো ছিল সেগুলো প্রত্যেক মুহূর্তে আমেরিকাকে পাস করতে চাইছিল বা পাস করছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে যখন তারা পাস করছে, সেখানে যদি বাই চান্স সিআইএ অফিসাররা ধরা পড়ে যেত, তাহলে কিন্তু তাদের বাঁচানো ক্ষমতা আমেরিকারও ছিল না। কিভাবে গাদ্দারিটা করেছে ভাবো। এরপর সমস্ত ইনফরমেশন পেয়ে গিয়ে নভেম্বর মাসে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ডাইরেক্টলি একটা ফোন কলের মাধ্যমে হুমকি দিচ্ছে যে মাদুরাও, তোমাকে গদি ছাড়তে হবে, হয় তুমি বাঁচতে যাও, না হলে তোমাকে মরতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এই যে জিনিসটা হয়েছে, এইটার পর মাদুরাও তার নিজের জায়গায় স্টিক ছিলেন, এবং সেটাই বড় হয়তো তার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। বাট একজন দেশপ্রেমিক হিসাবে একটা নাগরিকের কাছে এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। এবং তার দ্বিতীয় প্রমাণ আমরা পাই যখন তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়, তখন আমেরিকারই সেক্রেটারি অফ স্টেট, যার নাম হচ্ছে মার্কো রুবিও, যে ট্রাম্পের খুব কাছের একজন লোক, সে বলছে যে আমেরিকা তো তাকে একবার সুযোগ দিয়েছিল, সে মানেনি, আজকে তার জন্য এই পরিণতি। মূলত জানা গেছে যে আমেরিকার যে ডেল্টা কমান্ডো রয়েছে, তারা মূলত এই অপারেশন রিহার্সাল শুরু করে দিয়েছিল বহুদিন আগে থেকেই, এবং সেটা আর কোথাও নয়, আমেরিকারে তোমার হচ্ছে কেন্টুকি নামক একটা স্থানে, যেখানে মানে মাদুরাওয়ের মতো একটা রেসিডেন্স তৈরি করে তারা কিভাবে হাইজ্যাকটা করবে সেটার প্রপার প্র্যাকটিস করতো অনেক আগে থেকেই, যবে থেকে এই তোমার হচ্ছে কার্ডিনাল এবং সিআইএ অফিসাররা সমস্ত ইনফরমেশন পাস করছে। অ্যাটাকটা হয়েছিল 3 জানুয়ারি, বাট তার অনেক দিন আগেই কিন্তু এই অ্যাটাক হয়ে যেত। অর্থাৎ মূলত তাদের আমেরিকার টার্গেট ছিল 25শে ডিসেম্বর, যেদিন ক্রিসমাস, যেদিন সবচেয়ে বড় দিন, যেদিন তাদের কাছে একটা ধর্মীয় একটা বিশাল আড়ম্বরের দিন, সেই দিনে অ্যাটাকটা হওয়া। বাট সেটা হয়নি। কেন হয়নি? তার কারণ সেই দিন কিছু এই যে এয়ার অ্যাটাকটা করবে তার জন্য তো এয়ার ক্লিয়ারেন্স চাই, তখন মেঘ জমেছিল, আর মেঘ জমে থাকার জন্য এই 25শে ডিসেম্বর প্রপারলি কিন্তু গোয়ার দিতে পারেনি। ট্রাম্প গোয়ার দিয়ে দিয়েছিল, বাট প্রপারলি হয়নি। মোটামুটি ভাবে 2 জানুয়ারি যখন আকাশ পরিষ্কার হতে শুরু করে, তখনই ডাইরেক্টলি রাত 10:46 সময় ফাইনাল গো হেড দেয় ট্রাম্প, এবং জারি পরশ্রীতে 3 জানুয়ারি ভেনেজুয়েলা অ্যাটাক হয় রাত 2টোর সময়, যেখানে 150টা এয়ারক্রাফট গিয়েছিল কারাকাস নামক স্থানে। কারাকাস হচ্ছে তোমার গিয়ে ভেনেজুয়েলা ক্যাপিটাল, এবং 5 মিনিটের মধ্যে প্রেসিডেন্ট আমেরিকার কবলে চলে আসে। কি ভয়ানক দৃষ্টান্ত ভাবো। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ, হয়তো তোমার মনে হতে পারে যে আগস্ট 2025টাই হয়তো সেই সাল বা সেই সময় যেখান থেকে আমেরিকা আলটিমেটলি তার ওপর ভেনেজুয়েলার ওপর লোলুপ দৃষ্টি দেখিয়েছে। না, এর পেছনে অনেক বড় রহস্য রয়েছে। যদি সেটা কোনোদিন আমি তোমাদেরকে ভিডিও করি, তাহলে সেক্ষেত্রে আরো ডিটেলসে বলবো। একটু ছোট্ট করে বলে দিই, ব্যাপারটা হচ্ছে যখন তোমাকে আমি বললাম না এইমাত্র যে এই যে আমেরিকার লোলুপ দৃষ্টি, এটা কেন হয়েছে, তার কারণটা হচ্ছে এখানে 1922 সালে
এই টোটাল যে ক্রুড অয়েল পাওয়া যায় সেটা আমেরিকা জানতে পারে। এবার এই অয়েলগুলোকে এক্সট্র্যাক্ট করে তাদেরকে প্রপারলি প্রসেস করে মার্কেটে ছাড়ার জন্য প্রপার পজিশনিং কিন্তু কারোর ছিল না, ক্ষমতা ছিল না। তো সেই জন্যই আমেরিকা বলেছিল ঠিক আছে আমি টোটাল প্রসেস করে দিচ্ছি, তোমরা বুঝে নাও, আমাদের সঙ্গে একটা ডিল করে নাও, এবং সেই অনুযায়ী সমস্ত কিছু হবে। মোটামুটি 1990 সাল 1995 সাল পর্যন্ত ঠিকঠাক চলছিল, এইভাবেই সমঝোতা করে চলছিল। কিন্তু গন্ডগোলটা শুরু হয় যখন 1999 সালে ভেনেজুয়েলার তখনকার প্রেসিডেন্ট হুগো চাভেজ তার নিজের রূপ দেখায়। কি বলে যে আমি সমস্ত অয়েল ইন্ডাস্ট্রিগুলোকে ন্যাশনালাইজ করছি, এবং তারই ঠিক পরের বছর তিনি অর্গানিক হাইড্রোকার্বন ল নিয়ে আসেন, যেখানে পরিষ্কার বলে দেন যে ভেনেজুয়েলাতে যতগুলো অয়েল এবং গ্যাস টোটাল রিজার্ভস রয়েছে সেগুলোর ওনারশিপ আর কেউ না, কোনো আমেরিকা, কোনো রকম কোনো কোম্পানি নয়, কেবলমাত্র স্টেট ওনারশিপ থাকবে। অর্থাৎ এখানকার ওনার কোনো আমেরিকার কোম্পানি নয়, ভেনেজুয়েলা নিজে। মাথা খারাপ হয়ে যায় আমেরিকার, কারণ এতদিন পর্যন্ত সেইভাবেই চলছিল। এবং এর উপর বেস করে তখনকার ক্যাপিটালিস্ট কান্ট্রি হিসাবে সমস্ত ধনী লোকেদের চাপে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এই একটা স্যাংশন চাপায় ভেনেজুয়েলার ওপর, এবং যে স্যাংশনটা এখনো পর্যন্ত ছিল। 2013 সালে তোমার হচ্ছে এই হুগো চাভেজ মারা যান, এবং তখন মাদুরাও তোমার হচ্ছে গদিতে আসেন, এবং 2019 সালে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মনে করে দেখো তোমার হচ্ছে ক্রুড অয়েল এক্সপোর্ট এই যে PDVSA এর মাধ্যমে ব্লক করে দেয় এই মাদুরাও। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, এই 2019 সাল করোনার ঠিক আগের বছর কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিল। মনে করে দেখো ট্রাম্পের ফার্স্ট ফেজ যখন চলছিল, এবং তারই প্রতিহিংসা এবারে সেকেন্ড ফেজে এসে নিল ট্রাম্প। অ্যাটাকটা কিভাবে হয়েছিল তোমাদেরকে যদি বলি, তার আগে একবার বলে রাখি, অ্যাটাকটা বলার আগে প্রত্যেককে বলছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য। সেই এক্সাম রিলেটেড তুমি যদি প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি সেখানকার সমস্ত PDF এবং ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তুমি অনেক কিছু জিনিসপত্র আপডেটেড কন্টেন্ট পেয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি যে এক্সামে প্রিপারেশন নিচ্ছ, কথার কথা রেলের এক্সাম নিচ্ছ বা ব্যাংকের এক্সাম নিচ্ছ বা স্টেটের এক্সামের নিচ্ছ, তো সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গ্রুপ, তো সমস্ত ইনফরমেশন তুমি এখান থেকে পেয়ে যাবে। অ্যাটাকটা কিভাবে হয়েছিল যদি আসি, তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে মোটামুটি ভাবে এই যে 50টা এয়ারক্রাফটের মাধ্যমে ভেনেজুয়েলার অ্যাটাকটা হয়েছিল, সেখানে US এর বিভিন্ন জায়গা থেকে এই এয়ারক্রাফটগুলো কি হচ্ছে জার্নি শুরু করছে। তাদের ওড়ার সময়টা হয়তো ডিফারেন্ট ছিল, বাট তারা যখন এখানে ল্যান্ড করছে তারা কিন্তু একই সময়ে আসছে। সবার প্রথম তারা অ্যাটাকটা আনে RQ সেন্টিনেল ড্রোনের মাধ্যমে। এই যে ড্রোনটা আছে, এই ড্রোনটা মূলত 50,000 ফুট হাইটে উঠতে পারে, এবং এর যে একটা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে ফটো ক্যাপচার প্রপারলি করতে পারবে। তো সবার প্রথমে এই ড্রোনটা চলে গেল, যেটা র্যাডারের মধ্যে ধরা পড়ছে না, কারণ এই যে ড্রোনটা আছে এই ড্রোনটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা একটা স্টিলথ ড্রোন। স্টিলথ ড্রোন মানে কি, যেটা বিভিন্ন রকম র্যাডার, ইনফ্রারেড রে, এছাড়াও তোমার হচ্ছে এই মানে তোমার যে সমস্ত ডিটেকশনাল যে সিস্টেমগুলো আছে সেগুলোতে ধরা পড়ে না। তো ধরা না পড়ে প্রপারলি কোন কোন জায়গায় কি কি চলছে সেই সমস্ত ফটোগুলো ক্যাপচার করে দিতে শুরু করলো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে F-35, যেটার জন্য রাশিয়ার দেওয়া S-300 কিন্তু ভেনেজুয়েলাতে কাজ করেনি, কারণ জানতো রাশিয়ার দেওয়া S-300 কিন্তু যদি থাকে তাহলে সেক্ষেত্রে F-16 কাজ করবে না, এবং সেই জন্য F-16 ইউজই করেনি আমেরিকা। আমেরিকা ইউজ করেছে F-35। এই যে F-35 এয়ারক্রাফট, এটা বেসিক্যালি র্যাডারে ধরা পড়ে না। দুটো জিনিস এখানে ফেক সিগন্যাল র্যাডারে দেওয়া শুরু করছে, কারণ দেখো এতগুলো যখন এয়ারক্রাফট মানে স্কাইতে চলে এসছে, র্যাডার খুব সম্ভবত যতই তোমার না কাজ করুক না কেন আলটিমেটলি সমস্ত কিছু একটা ইনফরমেশন পেয়েই যাবে। এবার কি করেছে এই F-35 এবং তার সঙ্গে গ্রাউলার এয়ারক্রাফট, এই দুটো ফেক সিগন্যাল দেওয়া শুরু করছে। ফেক সিগন্যাল কোথায় দিচ্ছে? এই র্যাডারে দিচ্ছে। এবার র্যাডার কনফিউজড হয়ে গেছে,
এতগুলো সিগন্যাল আসছে, তো কোনটা অরিজিনাল? তো সেই অনুযায়ী ভেনেজুয়েলার যে সমস্ত সৈনিকরা রয়েছে তারা র্যাডারের যে পাওয়ারটা আছে, ইন্টেন্সিটিটা আছে, সেটাকে বাড়িয়ে দিতে শুরু করে এবং বাড়িয়ে দিয়ে তারা দেখতে চায় যে কি হয়ে গেল, এখন এত কি করে সিগন্যাল আসতে শুরু করলো। এবং যখনই বাড়িয়ে দেয় তখনই সবার প্রথম ভুলটা করে, তার কারণ এই যে গ্রাউলার এয়ারক্রাফট রয়েছে, এই গ্রাউলার এয়ারক্রাফটের মাধ্যমে আমেরিকা কি করে, সবার প্রথম এই এজিএম মিসাইল ছাড়ে। এই এজিএম মিসাইলটা কি? এই এজিএম মিসাইলটা হচ্ছে র্যাডার কিরাল মিসাইল এবং এটা 9 সেকেন্ডের মধ্যে 12খানা বড় বড় র্যাডার যেটা রয়েছে, যেটা চায়নার দেওয়া ওয়াইজে র্যাডার ছিল, যেটা ভেনেজুয়েলার মধ্যে সবকিছু উড়িয়ে তছনছ করে দেয়। তো গোটা ভেনেজুয়েলাতে যতগুলো র্যাডার ছিল সবকিছু তছনছ হয়ে গেল। তার মানে কানেক্টিভিটি সম্পূর্ণ ছিন্ন। শুধু তাই নয়, এরপর যখন সিগন্যাল সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, B-52 এই এয়ারক্রাফটের মাধ্যমে শুরু হয় কার্পেট বোমবার্ডমেন্ট এবং এই B-52 মধ্যে 8টা ইঞ্জিন রয়েছে। দেখো এরকম করে কার্পেট বোমবার্ডমেন্ট শুরু করছে, একদম ধ্বংস করে দিচ্ছে টোটাল এয়ারবেস সিস্টেম, যতগুলো ডিফেন্স সিস্টেম আছে সবাইকে ধ্বংস করে দিচ্ছে। তারপরে এবার শুধুমাত্র এটা গেল বাইরের পার্ট, এবার ইন্টারনাল পার্টের যে সমস্ত লোকজন আছে তারাও হয়তো গিয়ে অ্যাটাক করতে পারে। তো সেই জন্য ইন্টারনাল পার্টকে ধ্বংস করার রেসপেক্টে চলে আসছে V1 ল্যান্সার। এই V1 ল্যান্সার কি করছে? এটা হচ্ছে এমন একটা এয়ারক্রাফট যেটা বলতে পারো হচ্ছে যে নিজের মতো করে তার উইংসকে ছড়াতে এবং কমাতে পারে। এই যে উইংসটা আছে, এই উইংসটা যে কমিয়ে দিয়েছে, এইটার মাধ্যমে সে অনেকটা দূর পর্যন্ত যেতে পারছে। আর যখন সেটা বড় করে দিচ্ছে, এইটার মাধ্যমে যখন মানে ধরো এইটা উইংস যখন ছোট করে দিচ্ছে, সেটা ডাইরেক্টলি তোমার হচ্ছে কার্পেট বোম্বারমেন্টটা অলরেডি শুরু করে দিয়েছে। এরপর কি করছে, এই B1 ল্যান্সার পেছন থেকে ডাইরেক্টলি আসছে, এসে মানে উইংসটা ছোট করে চলে আসছে, মানে স্পিডে চলে আসছে। এরপর উইংস বড় করে যে সমস্ত জায়গাগুলোতে কার্পেট বোম্বারমেন্ট হয়েও বেঁচে গেল, সেখানে টার্গেট ওরিয়েন্টেড বোম্বারমেন্ট শুরু করলো এই B1 ল্যান্সার। তো এই টোটাল জিনিস B-52 এবং B-1 ল্যান্সার, এই দুটো এয়ারক্রাফটের মাধ্যমে যতগুলো সেনা ছাউনি ছিল সবকিছু ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে। এরপর চলে আসে কমান্ডো সিস্টেম, কারণ ধ্বংস করলে তো হবে না, ডাইরেক্টলি তাকে তার মেন উদ্দেশ্যকে হাইজ্যাক করা। তো এবার কি করছে, এখানে আমেরিকার নাইট স্টলার হেলিকপ্টারের মাধ্যমে ডেল্টা ফোর্স নামতে শুরু করছে। এই নাইট স্টলার হেলিকপ্টারের একটা স্পেশাল বলতে পারো হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে এর চারিদিক দিয়ে তোমার হচ্ছে সৈন্যকে নামাতে পারে, এই দিক থেকে এদিক থেকে চারিদিক থেকে নামাতে পারে। এবং যদি সামনে কোনো লোক থাকে, সামনে একটা গানার থাকে, এই গানারের মাধ্যমে কি করছে, তোমার হচ্ছে এই যে সমস্ত জায়গাগুলো তোমার টার্গেট বোম্বারমেন্ট করা দরকার সেগুলো করতে শুরু করছে, দিয়ে সমস্ত ডেল্টা ফোর্সকে নামিয়ে দিচ্ছে। দেখো এদিক দিয়ে নামিয়ে দিচ্ছে। এরপর তোমার হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার আসছে। এ কি করছে? এর কাজ হচ্ছে সৈন্যকে ডিপ্লয়েড করা, সৈন্যগুলোকে আরো ড্রপ করা, কমান্ডোকে আরো ড্রপ করা। তো কমান্ডো ড্রপ হচ্ছে বেসিক্যালি 3টে হেলিকপ্টারের মাধ্যমে। নাম্বার 1 নাইট স্টলার হেলিকপ্টার, নাম্বার 2 তোমার হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটার মাধ্যমে এখানে সামনে তোমার হচ্ছে গানার রয়েছে আর এদিকটা পুরো তোমার হচ্ছে ফাঁকা রয়েছে। এটার মাধ্যমে কি করছে, তোমার হচ্ছে এই দেখো সৈন্যগুলোকে, কমান্ডোগুলোকে ড্রপ করছে। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে চিনুক হেলিকপ্টার। এই চিনুক হেলিকপ্টারের একটা স্পেশাল ব্যাপার রয়েছে, এটা কোনো রকম কোনো অ্যাগ্রেশন বা অ্যাটাকের জন্য নয়। যেমন এইগুলোর ক্ষেত্রে যেমন কি হচ্ছে, প্রথমে গানার থাকছে, যে গানার ডাইরেক্টলি অ্যাটাক করতে পারছে। এখানে এই চিনুক হেলিকপ্টার কিন্তু কোনো অ্যাটাক নয়, এটা কেবলমাত্র কন্টেনারের মাধ্যমে সৈন্যগুলোকে আরো নামাতে হেল্প করছে। তাহলে ভাবো টোটাল ডেল্টা ফোর্স ঢুকে গেল এই 3টে হেলিকপ্টারের মাধ্যমে। এবং তারপর চলে আসছে অসপ্রে হেলিকপ্টার। এই অসপ্রে হেলিকপ্টারটা খানিকটা তোমরা হয়তো ধুম 3 সিনেমাটা দেখেছো, যেখানে আমির খান ইউজ করেছিল একটা স্পেশাল মানে 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 বলতে পারো হচ্ছে তোমাকে যাত্রার জন্য একটা এয়ারক্রাফট, যেটা বেসিক্যালি জলেও চড়তে পারতো, আকাশেও উঠতে পারতো। তো এইটা বেসিক্যালি কি হচ্ছে, যে হয়তো আশেপাশের কোনো কান্ট্রির কাছ থেকে ভেনেজুয়েলা অ্যাটাক চেয়ে বসে আছে হেল্প করার জন্য। তো যাতে হেল্প না করতে পারে, এই ডাইরেক্টলি এইখান থেকে তোমার হচ্ছে এই যে আশেপাশের যে মানে সমুদ্র জায়গা রয়েছে সেখানে অলরেডি বসেছিল হচ্ছে তোমার গিয়ে অসপ্রে হেলিকপ্টার, যেটা কি করছে, এটা বেসিক্যালি এই উইংসটাকে ওপর দিকে তুলে, যখন ও নিচের দিকে বসে আছে তখন কোনো রকম কোনো সম্পর্ক নেই,
এবার যখনই ওকে আকাশে উঠতে হবে ওই উইংসটাই ওপর দিকে তুলে দেবে, দিয়ে আকাশে উঠে যাবে, দিয়ে উঠে গিয়ে আবার উইংসটাকে এরকম করে নামিয়ে দেবে, এরকম করে উইংসটাকে নিচের দিকে নামিয়ে দেবে। যখনই নামিয়ে দিল তখনই কি হয়ে গেল, একটা দেখো হেলিকপ্টার হয়ে গেল। তো এ কি করছে, আশেপাশের সমস্ত জায়গাগুলো কে গার্ড দিচ্ছে। এবং কোথায় গার্ড দিচ্ছে, এই তোমার হচ্ছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ট এর ওপর বসেছিল এই তোমার হচ্ছে এই হেলিকপ্টারগুলো। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমস্ত যখন সিগন্যাল কমিউনিকেশন বন্ধ করে দিচ্ছে, তাহলে আমেরিকাও তো জানতো না যে প্রপারলি কোন দিকে যেতে হবে, রাডার যেহেতু নেই, তাহলে সেক্ষেত্রে প্রপার সিগন্যালিং ওরা কোথা থেকে পেল? তো সেটার জন্য হকাই ছিল, যেটা 400 কিলোমিটার ওপরে তোমার কি করছে, বিভিন্ন রকম এয়ারক্রাফটের কি হচ্ছে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছিল। ঠিক আছে, এইভাবে টোটাল জায়গাটা মানে অ্যাটাক হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে শুধুমাত্র তাই নয়, যদি নিচে থেকে মানে সমুদ্র থেকে কোনো যাতে অ্যাটাক না আসে, তার জন্য অলরেডি আমেরিকা আরেকটা ব্যবস্থা নিয়েছিল, সেটা হচ্ছে P8I। মানে কি, মানে হচ্ছে এই যে পাণ্ডবী বা সাবমেরিন যেগুলো সমুদ্রের নিচে থাকে, সেগুলো কিন্তু প্রচন্ড খতরনাক। হঠাৎ করে দেখবে যে একটা দুম করে মিসাইল ছুড়ে দিল, যেটার মাধ্যমে টোটাল এয়ারক্রাফট ডেভাস্টেটেড হয়ে গেল। যাতে এইটা না হতে পারে, এবং সমুদ্রের নিচে যে সমস্ত মানে তোমার হচ্ছে মিসাইল যেতে পারে, সেটাকে আমরা বলতে পারি যে তোমাকে টর্পেডো, এই টর্পেডো যাতে না অ্যাটাক করতে পারে, তার জন্য বোয়িং এর তৈরি P8I কিন্তু অ্যাটাক করেছিল, মানে রেখে দিয়েছিল হচ্ছে তোমার কি আমেরিকা। এটার মধ্যে কোনো রকম কোনো উইন্ডো সিস্টেম নেই, চারিদিকে শুধুমাত্র সেন্সার রয়েছে। এই সেন্সারের মাধ্যমে সে প্রত্যেকটা মুহূর্তে আমেরিকার যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমে বারবার করে সিগন্যালিং পাঠাচ্ছে যে কোথায় কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে, যদি কোনো রকম কোনো সিগন্যালিং এর মধ্যে গন্ডগোল দেখতে পায় বা কোথাও পাণ্ডবীর ট্রেস পায়, সঙ্গে সঙ্গে কি করবে, এখান থেকে দেখো মানে মিসাইলগুলো ছুড়ে দেবে, সঙ্গে সঙ্গে পাণ্ডবী শেষ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এইটা কাইন্ড অফ বলতে পারো হচ্ছে যে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করেছে। নেক্সট, অ্যাটাক হয়ে গেল, বোম্বারমেন্ট শেষ, সবকিছু গন্ডগোল শেষ। এবার বক্তব্য হচ্ছে, যারা টেকনিক্যাল কাজবাজ করে তারা তো সমস্ত কিছু কম্পিউটারকে সজাগ করতে চাইবে, সজাগের মাধ্যমে বিভিন্ন রকম জায়গাতে অ্যাটাক মানে সিগন্যাল পাঠাতে চাইবে, বাট সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে আমেরিকা। কারণ আমরা আত্মনির্ভর নই, এটা কিন্তু ভারতের ক্ষেত্রেও একটা যথেষ্ট চাপের বিষয়। আমরা যখনই কোনো রকম কোনো ল্যাপটপ খুলি, সেটা হয় মাইক্রোসফট, না হলে iOS, যেটা কার দেওয়া, আমেরিকার দেওয়া। গুগল প্রত্যেক মুহূর্তে ইউজ করছি, কার দেওয়া, আমেরিকার দেওয়া। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, যদি আমরা আজকে আত্মনির্ভর না হই, এরকম ভেনেজুয়েলার মতো এই গুগল মাইক্রোসফটের মাধ্যমে কোনো একটা ভাইরাস বা ম্যালওয়্যার ডাইরেক্টলি কিছুদিন আগেই পাঠিয়ে দেবে, যেটার মাধ্যমে সমস্ত কিছু এই সাইবার অ্যাটাকের জন্য দায়ী হয়ে যাবে। সমস্ত কিছু সিগন্যাল, টেলিকমিউনিকেশন সব কিছু বন্ধ হয়ে গেল, কারণ তার আগে থেকেই এই সমস্ত জিনিসপত্রের মাধ্যমে টোটাল ভাইরাস ম্যালওয়্যার পাঠিয়ে দিয়েছে আমেরিকা, সেটা তারা জানতেও পারেনি। এবং কোনো রকম কানেক্টিভিটি করতে পারেনি, সমস্ত গ্রিড সিস্টেম বন্ধ করে দেয়, কোনো রকম যাতে কমিউনিকেশন না হয়। বুঝতে পারছো? এবং এগুলো সব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়েছে। চলে গেল ডেল্টা কমান্ডো, গিয়ে ডাইরেক্টলি ল্যান্ড করেছে প্রেসিডেন্টের থাকার জায়গাতে। গিয়ে কি দেখছে, সেখানে ওয়াল পেনিট্রেটিং র্যাডার, যাতে শব্দ না হয়, ওয়াল পেনিট্রেটিং র্যাডারের মাধ্যমে দেখে নিচ্ছে যে ভেতরে কে রয়েছে। তো সেখানে তোমার হচ্ছে ইনফ্রারেড রে এবং হিট সিগন্যাল পাঠিয়ে দেখে নিচ্ছে যে আচ্ছা এখানে দুটো লোক শুয়ে আছে, মাধুরা এবং তার ওয়াইফ। এবং সেই সময় থার্মাল লেন্স এবং ব্লু টর্চের মাধ্যমে সমস্ত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে পুরো কেটে ভেতরে ঢুকে যায় তারা, এবং ডাইরেক্টলি হাইজ্যাক হয়ে যায় মাদুরো। তার ছবি দেখা যাচ্ছে এখানে। এবং অত্যন্ত ঘৃণ্যময় একটা দৃষ্টান্ত এইটার মাধ্যমে প্রকাশ পেয়ে গেল আমেরিকার, যেটা 4 অঙ্গুলি নির্দেশে হয়েছে, সেটা হচ্ছে আর কেউ না, ট্রাম্প। ব্যাপারটা হচ্ছে S-300 তো আলটিমেটলি ভেনেজুয়েলার কাছে ছিল, তাহলে সেটা কাজ করলো না কেন? এতক্ষণ পর্যন্ত টোটাল দেখে কি মনে হলো, S-300 কাজ করার মতো জায়গা দিয়েছে আমেরিকা? দেয়নি। তার কারণ এই F-16 এখানে আমেরিকা অ্যাপ্লাই করেনি, F-35 ইউজ করেছে, যার জন্য S-300 কোনো রকম কাজই করেনি। যদি আমাদের ভারতের মতো S-400 আজকে ভেনেজুয়েলার কাছে থাকতো, তাহলে এই যে র্যাডারকে
ফাঁকি দিয়ে যে সমস্ত কাজগুলো করে গেল আমেরিকা F-35 দিয়ে, সেটা করতে পারতো না। দেখবে কেরালে কিছুদিন আগেই যেটা করার চেষ্টা করেছিল, মানে ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সমস্যার বিষয় হচ্ছে এটাই যে আজকে এই সুখোই 30 যেটা আমাদের ভারতবর্ষেও রয়েছে, সেটা কিন্তু ভেনেজুয়েলার কাছেও ছিল, এবং এটা যেহেতু আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমেরিকার কাছে চলে গেল, তো সুখোই জাহাজের কোন কোন টিল্ট করে তাকে বিভিন্ন জায়গায় মুভ করা যায় সেটা কিন্তু দেখিয়ে দিতে পারবে আমেরিকা, এবং যার ওপর বেস করে অ্যান্টি সুখোই সিস্টেম তৈরি করে দিতে পারবে, যেটা সত্যিকারে মাথা ব্যথার কারণ ভারতবর্ষ তথা রাশিয়ার কাছে। কারণ আলটিমেটলি এই সুখোই বলো, S-300 বলো, S-400 বলো, এটা কিন্তু আমরা রাশিয়া থেকে ইম্পোর্ট করেছি। আগেও বললাম S-400 যদি থাকতো তাহলে F-35 কাজ করতে পারতো না। এই দিক থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া এগিয়ে রয়েছে। আজকে বক্তব্য হচ্ছে এটাই যে যেটা আমেরিকা করলো, আজকে কিন্তু চায়না গ্রিন সিগন্যাল পেয়ে গেল, সে ডাইরেক্টলি তাইওয়ানে অ্যাটাক করতে পারবে, এবং সে বলবে কি আমি সিলিকন দেবো, তার জন্য আমি অ্যাটাক করেছি। আজকে ইউএসএ পেট্রোলের জন্য যদি আজকে এই সমস্ত জিনিসপত্রগুলো করতে পারে, আমেরিকা তাহলে সিলিকনের জন্য এটা করতেই পারে, তার একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা এতটা নির্লজ্জ একটা ট্রাম্প, সে ডাইরেক্টলি এই সমস্ত জিনিসপত্র হয়ে যাওয়ার পর প্রেস কনফারেন্সে বলছে কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, গ্রিনল্যান্ড নেক্সট টার্গেট আমার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আজকে আমেরিকার সঙ্গে ছিল, তারাও কিন্তু আজকে তীব্র নিন্দা জানিয়েছে। তার কারণ ব্রাজিল, মেক্সিকো, চিলি, কলম্বিয়া, স্পেন, উরুগুয়ে, এই সমস্ত কান্ট্রিগুলো বলছে যে ইন্টারন্যাশনাল অর্ডার রুল ব্রেক করেছে আমেরিকা। শুধু তাই নয়, ইউএন এর যে সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস, তিনিও কিন্তু বলেছেন যে এই জিনিস লঙ্ঘন হয়েছে। কার মাধ্যমে? আর্টিকেল 24 এর মাধ্যমে এটা লঙ্ঘন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে ইউএসএ আজকে কংগ্রেসের অ্যাপ্রুভাল না নিয়েই এত বড় একটা স্টেপ নিয়ে নিল ট্রাম্প, যার জন্য ট্রাম্পের ইমপিচমেন্টের দাবি উঠছে। এবং সেখানে কি যুক্তি দিচ্ছে তোমার হচ্ছে ট্রাম্প, যে আমি আলটিমেটলি এই জিনিসটা করেছি একটা কারণের জন্যই, সেটা হচ্ছে আমাদের এখানে ড্রাগ সাপ্লাই করতো, ড্রাগ ট্রাফিকিং করতো ভেনেজুয়েলা, তার জন্য এটা করেছি। এটার মাধ্যমে সে তার নিজের ইমপিচমেন্টও বাঁচিয়ে নিল। কিন্তু গোটা দেশ কি বেঁচে গেল? আমাদের গোটা বিশ্ব কি বেঁচে গেল? আজকে আমার প্রশ্ন করতে ইচ্ছা হয় এই সমস্ত মানুষগুলোকে, যারা আজকে আমেরিকার বড় বড় জায়গায় বসে রয়েছে। আজকে অপারেশন সিন্দুরের মতো যখন বিশাল বড় একটা ঘটনা, ব্রেভারি কাজ করলো আজকে আমাদের দেশ, সেখানে এই লোকগুলোর মুখে একটা আওয়াজ শুনতে পেয়েছো, একটা কথা শুনতে পেয়েছো? আজকে আমরা বলি না যে এই মানুষগুলো হচ্ছে আমাদের দেশের আইকন, কারণ আমেরিকায় গিয়ে রাজ করছে। বাট দেশই যদি আজকে বিপদে থাকে, সেখানে দেশের লোকেরা সেখানে গিয়ে রাজ করবে, নাকি দেশপ্রেম দেখিয়ে সেখানকার টোটাল সিস্টেমগুলোকে গন্ডগোল করে দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আশা করি আমার সঙ্গে তোমরা সকলে সহমত হবে এই তিনটে মানুষের জন্য কথা। একদিকে ইন্দিরা গান্ধী সবার প্রথম অ্যাপ্রুভাল দেয় নিউক্লিয়ার টেস্টের জন্য, এবং পরবর্তীকালে নিউক্লিয়ার টেস্ট সংগঠিত করেন এই দুটো বিখ্যাত মানুষ, একটা এপিজে আব্দুল কালাম, একটা হচ্ছে তোমার গিয়ে বুঝতেই পারছো আমাদের তখনকার দিনে প্রাইম মিনিস্টার। তো আজকে এই জন্যই আজকে ভারতবর্ষের দিকে কিন্তু ভেনেজুয়েলার দিকে যেরকম ভাবে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে আমেরিকা, ভারতবর্ষের দিকে কিন্তু ডাইরেক্টলি এইভাবে অ্যাটাকে আসতে পারবে না। তার কারণ গোটা বিশ্বে টোটাল 9টা এখন নিউক্লিয়ার কান্ট্রি রয়েছে, যার মধ্যে ভারতবর্ষও কিন্তু একটা। যদি রাশিয়ার উপর এইভাবে চাপ সৃষ্টি করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করতে পিছুপা হবে না। কারণ আমি মরছি নিউক্লিয়ার দিক থেকে, নিউক্লিয়ার ওয়েপেনের দিক থেকে রাশিয়া কিন্তু সবার প্রথমে রয়েছে গোটা বিশ্বতে। তো যদি আজকে খ্যাপামি হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে তখনও কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক ছিল না, এবারে নিউক্লিয়ার অ্যাটাক হবে। এবং যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে কিন্তু শুধুমাত্র দেশ নয়, গোটা পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে, এবং প্রপার অস্তিত্ব সংকটে চলে যাবে কিন্তু গোটা বিশ্ব। আশা করি
যারা প্রকৃত স্বাধীন বুদ্ধিদীপ্ত সমাজ, তারা এটার প্রপার প্রোটেস্ট করবে এবং এই ইউনূসের মতো পাগলা রাজা থাকার থেকে আমার মনে হয় প্রপারলি একটা সঠিক যদি গণতন্ত্র তৈরি করতে পারত বাংলাদেশও, তাহলেও সেক্ষেত্রে কিন্তু একটা ছোট হলেও চাপ বাড়ানো যেত আমেরিকার ওপর। তোমাদের কি রায় অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এবং বুঝতে পারছো তো এখনো যে কতটা প্রয়োজন আত্মনির্ভর ভারতের, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু সমস্ত কিছু সাইবার অ্যাটাকের মাধ্যমে সমস্ত ডেটা আজকে আমেরিকার কাছে পৌঁছে যেতে পারে এবং যার জন্য সবকিছু শেষ হয়ে যেতে পারে, তছনছ হয়ে যেতে পারে। তো যতই আমাদের গুগল মাইক্রোসফটে বড় বড় দিক পাল্লা থাকুক না কেন, আলটিমেটলি কাজ করছে কিন্তু আমেরিকার হয়ে। তো আত্মনির্ভর ভারতের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা কি আমার সঙ্গে সহমত? কমেন্ট সেকশনে লিখে জানিও। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও এবং অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।